হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। টার্গেট 90 ম্যাথ ব্যাচ, ফ্রি ম্যাথ ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির দিকে টার্গেট করে। ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে অর্থাৎ শুক্র, শনি এবং রবি 10টার সময়, রাত্রি 10টার সময় ম্যাথ ক্লাস আসবে, যেমনটা আজকে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট উইকও আবার ওই দিন আসবে। সোম থেকে শুক্র আমাদের চলে সায়েন্স এবং রিজনিং, এবং তারপর শুক্র, শনি এবং রবি আমাদের কিন্তু ম্যাথ ক্লাস চলছে। প্রথম প্রশ্নটা দেখে নাও, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে এবং এই ধরনের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর পড়েছে বিগত বছরে। আচ্ছা, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে মানে এটা নয় যে এটা রেলওয়ে গ্রুপ ডিতেই পড়বে। তোমরা জানো এই ধরনের প্রশ্ন সব অঙ্কে পড়ে, এনটিপিসিতেও পড়েছে। 6জন পুরুষ আছে, 6জন পুরুষ তারা একটি কাজকে 12 দিনে করতে পারে। ওকে, তাহলে একদিনে করতে কতজন পুরুষ দরকার? 6 × 12 জন পুরুষ দরকার। 8জন মহিলা আছে, তারা ওই কাজটাকে 18 দিনে করতে পারে। তাহলে একজন মহিলা দিয়ে করলে কতদিন দরকার? কতজন মহিলা দরকার? 8 × 18 জন মহিলা দরকার। আর তুমি দেখতে পাচ্ছ 18 জন শিশু ওই কাজটাকে 10 দিনে করতে পারে। তাহলে একজন শিশু দিয়ে করলে কতজন শিশু দরকার? 18 × 10 জন শিশু দরকার। এবার আইদার এটাকে তুমি জন বলে ধরতে পারো, অথবা এটাকে তুমি ওদের দ্বারা কৃত কার্য বলে ধরতে পারো। ঠিক আছে, এবার দেখো কি বলছে। 4জন পুরুষ, 12 জন মহিলা, 4জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন শিশু। ওকে, 20 জন শিশু কাজটাকে 2 দিন ধরে করলো। তাহলে 4জন পুরুষ 2 দিন কাজ করেছে, 12 জন মহিলাও 2 দিন কাজ করেছে, 20 জন শিশু 2 দিন কাজ করেছে। তাহলে আমরা দেখে নিই টোটাল ওরা কতটা কাজ করে ফেলেছে। ওরা তো করতে পারে এতটা, কিন্তু করেছে 4 × 2। এরা করতে পারে এতটা, কিন্তু করেছে 12 × 2। এরা করতে পারে এতটা, কিন্তু করেছে 20 × 2। তাহলে টোটাল কতটা কাজ হয়ে গেছে আমরা দেখে নিই একটু। দেখতে পাচ্ছ 2 দিয়ে এটাকে কাটছে, তো এটা হচ্ছে তোমাদের 3 হচ্ছে। 4 দিয়ে এটাকে কাটলে 3 হচ্ছে, মানে 1/9। একেবারেও কাটা যায়, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি জাস্ট। এখানে 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 3, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 6, তো 1/6। এবার দেখো 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 9, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 2, তাহলে 2/9। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি? টোটাল এ করেছে এতটা, মেন করেছে এতটা, ওমেন করেছে এতটা, আর চিলড্রেন করেছে এতটা। টোটাল কতটা কাজ হয়ে গেছে দেখো। তলায় 18 এলসিএম আসছে, ওপরে তোমাদের থাকছে 5 আর 4 9, অর্থাৎ 9 × 18 ইউনিট কাজ হয়ে গেছে, মানে হাফ ইউনিট কাজ হয়েই গেছে। অর্থাৎ ওরা হাফ ইউনিট কাজ করেই ফেলেছে। বাকি কাজ কতটা? হাফ ইউনিট কাজ বাকি আছে। 1 ইউনিট তো টোটাল, তোমরা জানো যে 1 অংশ টোটাল কাজ হয়, 1 অংশ টোটাল কাজ হয়। 1 অংশের মধ্যে হাফ অংশ কাজ হয়েই গেছে, তাহলে বাকি কতটা আছে? হাফ অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, এই হাফ অংশ কাজ কে করবে? বলা হয়েছে একদিনে শেষ করতে হবে এবং শুধু পুরুষ দিয়ে শেষ করতে হবে। তাহলে কতজন পুরুষ দরকার? ঠিক আছে, কতজন পুরুষ তোমাদের দরকার এটা বলেছে। তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ 6জন পুরুষ 12 দিনে একটা কাজ করে। তাহলে একজন পুরুষ দিয়ে যদি করাতে হয়, বা ধরো 6জন পুরুষ 12 দিনে একটা কাজ করছে, যদি ওই কাজটাকে একদিনে করতে বলা হয়, তাহলে কতজন পুরুষ দরকার? আমরা দেখতে পাচ্ছি 6 × 12 জন পুরুষ দরকার। ইয়েস অর নো বলো। 6জন পুরুষ 12 দিনে কাজটা করে, তাহলে একদিনে যদি করতে বলা হয় তাহলে কতজন পুরুষ দরকার? 6 × 12 জন পুরুষ দরকার। অবশ্যই দিন যত কমে আসবে তত কী হবে? জন বাড়াতে হবে, তো এতজন পুরুষ দরকার। ঠিক আছে, এবার বলছে একদিনে হাফ অংশ কাজ করতে হবে, এটা তো 1 অংশ কাজ। ঠিক আছে, একদিনে 1 অংশ কাজ করতে 6 × 12 জন পুরুষ দরকার হয়। যদি হাফ অংশ কাজ একদিনে করতে বলা হয়, তাহলে হাফ জন পুরুষ দরকার হবে, অর্থাৎ 36 জন পুরুষ দরকার হবে। কারণ এটা হচ্ছে তোমাদের 72, 6 এবং 72, 72-এর হাফ মানে 36 জন পুরুষ দরকার হবে। অ্যান্সার বেরিয়ে গেল। কতক্ষণ লাগলো বলো? ঠিক আছে, যদি স্পিডে করো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। বলেছে 12 জন পুরুষ একটি কাজ 12 দিনে করতে পারে। আচ্ছা, 12 জন পুরুষ একটি কাজ 12 দিনেই করে। তারপর বলছে 18 জন মহিলা ওই কাজটাকে 16 দিনে করে। আচ্ছা, তারপর বলছে 18 জন, সরি এখানে একটা ডবল পড়েছে, রিয়েলি সরি, এই 18টাকে মুছে দাও। ঠিক আছে, 24 জন শিশু, তাহলে এটা 24 নাও। ঠিক আছে, 24 জন শিশু ওই কাজটাকে 18 দিনে করতে পারে। ঠিক আছে, এই তাহলে এই হচ্ছে তোমাদের ওরা করতে পারে কাজ। আর করেছে কতজন? এখন 8 জন মহিলা মিলে কাজ করেছে। ওকে, আর 16 জন শিশু মিলে কাজ করেছে। ওকে, এটা কতদিন করেছে? 9 দিন করেছে। ইনি করেছেন 9 দিন, ইনিও করেছেন 9 দিন। ঠিক আছে, এখানে কাটাকুটি করে দেখো 2, এটা আসছে তোমাদের 2, মানে কত হচ্ছে? 1 × 4। এখানে কত হচ্ছে দেখো? 9, 2, 2 দিয়ে গেলে এটা হচ্ছে তোমাদের 8, 8 দিয়ে গেলে এটা হচ্ছে তোমাদের 3, মানে 1 × 3। মানে এরা 2 জন মিলে, মানে 2 ধরনের মানুষ মিলে, মানে ইনি হচ্ছেন ওমেন, ইনি হচ্ছেন চিলড্রেন, এরা মিলে কী করেছে? কতটা করে ফেলেছে দেখো। এটা হচ্ছে তোমাদের 12, তো 7-এর 12 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে বাকি আছে কত? আর 5-এর 12 ইউনিট কাজ বাকি আছে। এই 5-এর 12 ইউনিট কাজ কারা করবে? দেখতে পাচ্ছ বাকি কাজ কতদিনে শেষ করতে 10 জন কেবলমাত্র পুরুষ দরকার। অর্থাৎ 10 জন পুরুষকে দিয়ে বাকি কাজ কতদিনে শেষ করা যাবে। উল্টে লেখা হয়েছে, বাকি কাজ কতদিনে শেষ করতে 10 জন কেবলমাত্র পুরুষ দরকার। ঠিক আছে, অর্থাৎ 5-এর 12 অংশ কাজ 10 জন পুরুষকে দিয়ে করাতে হবে, তাহলে কতদিন লাগবে? এটা হচ্ছে তোমাদের অ্যান্সার বলেছে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই যে এটার দিকে তাকাও, 12 × 12 জন। ঠিক আছে, 12 × 12 জন, এতজন পুরুষ মিলে, ঠিক আছে,
এক অংশ কাজ কতদিনে করে? একদিনে করে, 1 ডে, একদিনে করে, ঠিক আছে, একদিনে করে। তাহলে এই 12 × 12 জনকে দিয়েই যদি 5/12 অংশ কাজ করানো হয় তাহলে কদিন লাগবে? ডেফিনেটলি 5/12 দিনই লাগবে, কারণ এখানে তো লোক সংখ্যা আমি চেঞ্জ করছি না, যা এখানে আছে তাই এখানে আছে, এতদিন লাগবে, ঠিক আছে। আর আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে 10 জন পুরুষকে দ্বারা করানো হচ্ছে, তাহলে যদি একজন হয়, এখানে যদি একজন হয় তাহলে কতজন লাগবে? 5/12 × 12 × 12, অর্থাৎ এই 12 × 12টা যদি একজন করে দেওয়া হয়, আগে ছিল 144 জন, 12 × 12 মানে 144, সেটা যদি একজন হয়ে যায় তাহলে কদিন লাগবে? 5/12 × 12 × 12 দিন লাগবে। আর এখানে বলেছে 10 জন যদি লাগে তাহলে কদিন লাগবে? তাহলে কী করবে? নিচে তোমাদের 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? এইবারও কাটছে 5 দিয়ে এটাকে কাটছে 2, 2 দিয়ে এটাকে কাটছে তোমাদের 6, অর্থাৎ 6। তো 6 দিন সময় লাগবে। তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, বাট আমি এখানে তোমাদের কনসেপচুয়ালি দেখালাম, ঠিক আছে। এটাকে অন্যভাবেও করা যায়। এটাকে কীভাবে করা যায়? চলো, 6 দিন লাগলো তো, এটাকে কীভাবে করা যায় দেখো। এটাকে কীভাবে করা যায় দেখো, এটাকে অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে করা যায়। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসে এই কনসেপ্ট থেকেই। সেটা কি? man 1 × day 1 × work 2 ইকুয়াল টু, চলো একটু নিচে লিখি কারণ গায়ের মধ্যে চলে যাচ্ছে, man 1 × day 1 × work 2, মনে রাখবে এখানে work 2 আছে কিন্তু, man 2 × day 2 × work 1, এভাবে করা যায়। তাহলে man 1 কত? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কতজন মানুষ ছিল? 12 × 12, এতজন ছিল। ডে কত লাগছিল? 1 ডে লাগছিল, ঠিক আছে। এই যে একদিন লাগবে, এতজন মানুষ মানে এতজন পুরুষ থাকলে তো 1 ডে লাগবে, ঠিক আছে। আর ওয়ার্ক 2 কত? ওয়ার্ক 2 হচ্ছে আমাদের 5/12, ওকে। আর ম্যান 2 কত? 10, কারণ ম্যান 2 মানে দ্বিতীয় গ্রুপটার কথা বলা হচ্ছে, সেখানে কতজন মানুষ আছে? 10 জন মানুষ আছে। দিন কতদিন লাগবে সেটাই বার করতে বলেছে। ওয়ার্ক 1 কত? 1 ইউনিট, ঠিক আছে। এর ওয়ার্কটা যাবে এর দিকে, এর ওয়ার্কটা আসবে এর দিকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। এইবারও কাটলো, ঠিক আছে। 5 দিয়ে এটাকে গেলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে গেলে হচ্ছে তোমাদের 6। তো অ্যান্সার এখানে দেখো সেই ডে 2 ইকুয়াল টু তোমাদের 6ই এসছে, ওকে। ওই কনসেপ্ট থেকে এই সূত্রটা আসে, তো তোমরা সূত্রের দিকে বেশি ঝোঁকো, ওই জন্য সূত্র দিয়েও করে দিলাম, বলা যায় না। এই জন্যই হয়তো আমার ক্লাসটাকে ডিসলাইক দিয়ে দিলে, হ্যাঁ, জাস্ট কিডিং। চলো নেক্সট, পরেরটাতে। আচ্ছা, একটি নির্দিষ্ট টাকা 5% সরল সুদের হারে রাখা হলো এবং একটি দ্বিতীয় টাকা যদি প্রথমটির দ্বিগুণ, আচ্ছা, যদি প্রথমটার দ্বিগুণ, অর্থাৎ এটা যদি না বলে যেটা বলা ভালো, যেটা প্রথমটার দ্বিগুণ, এভাবে ধরে নিলে বেটার হবে তোমাদের, যেটা প্রথমটার দ্বিগুণ। তো একটা টাকা আছে এক্স, সেই টাকাটাকে 5% সরল সুদে রাখা হয়েছে, ঠিক আছে। আর একটা টাকা আছে 2x, তাকে কী করা হয়েছে? তাকে, যেটা হচ্ছে প্রথমটার দ্বিগুণ, ওই জন্য প্রথমটা দ্বিগুণ করে দিলাম, যাকে 5.5% সুদে রাখা হয়েছে। তো 5.5% সুদে রাখা হয়েছে এবং বলা হয়েছে ওই দুটি টাকা থেকে 1 বছর পরে, অর্থাৎ এটাকেও 1 বছর ধরে রাখা হয়েছে, এটাকেও 1 বছর ধরে রাখা হয়েছে, এবং তার ফলে যে সুদ চাপছে PTR/100, ঠিক আছে। ফর্মুলা তো মনে আছে, P × T × R/100, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। P হচ্ছে এখানে x, T হচ্ছে এখানে 1 বছর, T ফর টাইম, রেট হচ্ছে এখানে 5%। এখানেও দেখো PTR/100, তো 100টা দেওয়া বাকি আছে। এটা ইকুয়াল টু করলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 1000, ঠিক আছে। এটা ইকুয়াল টু করলে আমরা কী পাচ্ছি? 1000, যেটা বলা আছে মোট সুদ। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 5x/100, আর এটা হচ্ছে তোমাদের 11x/100, ঠিক আছে। 11x/100, তার মানে এখানে কত হচ্ছে? 16x/100, ঠিক আছে। এত সমস্যা আমরা কত হচ্ছে? 1000, ঠিক আছে। এত সমস্যা আমরা কী হচ্ছে? 1000। এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি? এক্সের ভ্যালু 4, 4 × 4 = 16, 25, এখানে তোমার যাচ্ছে 2500, মানে 6250, 25 × 25 করলে 625 আর 0। এক্সের ভ্যালু তোমাদের 6250। তোমাদের বলেছে দ্বিতীয় টাকাটা কত, মানে যেটা কিনা 2x। তাহলে এক্সের ভ্যালু যদি এই হয় তাহলে 2xের ভ্যালু কী হবে? এর সঙ্গে গুণ করে দাও, 2, 0, 5 2 9 0, 9 2, 2 4 1 5, সরি 2 2 4 1 5, 6 2 12। আর এমনি জানো যে 625-এর ডবল করলে 1250 হয়, ঠিক আছে। তার সঙ্গে একটা শূন্য হবে, ওকে। আমি গুণও করলাম, বাট পরে খেয়াল হলো যে 625-এর দ্বিগুণ করলে তো 1250 হয়, ওকে। এরকম ধরনের হয় জানো তো অঙ্কে, দেখবে করার পরে মনে হয় ওমা এটা করলে তো ভালো হতো, ইয়েস 625 দ্বিগুণ করে দিয়ে 0 দিয়ে দিলেই তো হয়ে যেত, ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের আমি টাইপ করে রেখেছিলাম, এগুলো রেলে পড়ার প্রশ্ন, কিন্তু একটু ঝাপসা PDF ছিল। নেক্সটগুলো আমি তোমাদের স্ক্রিনশটে রেখেছি। চলো, একজন দোকানদার
8% লাভে বালতি বিক্রি করে যে মুনাফা অর্জন করে তা তখন 28 টাকা বেশি হয়ে যায় যখন সে 8% লোকসানে বিক্রি করে। অর্থাৎ সে একবার 8% লাভে বিক্রি করছে, আরেকবার সে কী করছে, 8% লোকসানে বিক্রি করছে। ঠিক আছে, টোটাল এখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত, 16%। ঠিক আছে, এই 16%-এর ভ্যালু এখানে কত বলছে, 28। ঠিক আছে, কারণ এটা সে লাভ করছে, ওপর দিকে রেখেছি, আর এটা সে লোকসান করছে। ঠিক আছে, টোটাল এখান থেকে এটার গ্যাপ কত, এটা গ্যাপ হচ্ছে তোমার 16%। ঠিক আছে, তো 1%-এর ভ্যালু কি আসছে, 28/16। ঠিক আছে, আর তোমাকে বলেছে বালতির ক্রয় মূল্য কত। এখন ক্রয় মূল্যকে আমরা কী ধরি, 100% ধরি। তো 100%-এর ভ্যালু কী আসছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 175 আসছে। আচ্ছা, এতটাও আমি তোমাদের স্টেপ জাম্প দেবো না, করিয়ে দিই। 28/16 ইন্টু 100। ঠিক আছে, এখান থেকে আমি কী পাচ্ছি, বা যদি একটু ক্লিয়ারলি লিখি, জাস্ট মিনিট, ইয়েস, 28/16 ইন্টু 100। ঠিক আছে, এখান থেকে আমি কী পাচ্ছি দেখো, এই 16, এই 28, 7, নিচে 4, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, তাহলে 25 ইন্টু 7 করলে কত হচ্ছে, 175 টাকা। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের, 175 টাকা। ঠিক আছে, অঙ্কটা 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক, এটা এনটিপিসিতে পড়া প্রশ্ন, বিগত বছরে তোমাদের রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্নটা দেখো। একজন মানুষ 50 পয়সা প্রতি মিটার দামে 500 মিটার বৈদ্যুতিক তার কিনেছেন। তিনি 5% লাভে 50% অংশ তিনি বিক্রি করলেন। অর্থাৎ 50% অংশ মানে কি, টোটাল তো 500 মিটার। ঠিক আছে, টোটাল তো 500 মিটার, তো নির্ঘাত তিনি 250 মিটার বিক্রি করেছেন, আর পরে তিনি 250 মিটার বিক্রি করেছেন, অর্থাৎ বাকিটাও 250ই হবে। প্রথমটা 250 মানে বাকিটা 250 হবে। এবার কি বলছে, বলছে প্রথমটা তিনি 5% লাভে বিক্রি করেছেন। ঠিক আছে, ওকে, আর বলেছে পুরো লেনদেনে 10% তার লাভ হয়েছে, ওভারঅল তার কত লাভ হয়েছে, 10% তার লাভ হয়েছে। তো বাকিটা তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন, তো মনে করছি বাকিটা তিনি X% লাভে বিক্রি করেছিলেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যালিগেশন ইউজ করো, এখান থেকে এটা যদি বিয়োগ করো, ঠিক আছে, জাস্ট মিনিট, ডিরেক্ট যদি তুমি এখান থেকে এটা বিয়োগ করো তুমি কী পাচ্ছ, আর এদিক থেকে এটা বিয়োগ করে তুমি কী পাচ্ছ, বা এক্স থেকে এটা বিয়োগ করে তুমি কী পাচ্ছ, এদিকে আসবে আর এটা এদিকে আসবে। ঠিক আছে, তো যদি করো এখান থেকে দেখতে পাচ্ছ যে 5%কে 10% থেকে বিয়োগ করলে কত হয় তোমার, 5%, মানে 5 হয়। ঠিক আছে, 5%টা তুমি লিখতে পারো, কিছু আপত্তি নেই, আমি 5 দিচ্ছি। ঠিক আছে, আর এক্স থেকে 10%, এখন দেখো এখানে তুমি কাটাকুটি করলে কী পাচ্ছ, 1:1 পাচ্ছ। ঠিক আছে, মানে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুও 5ই হবে। একটা 1-1-এর ভ্যালু যদি 5 হয় একই অঙ্কে, তাহলে অপর 1-এর ভ্যালুও 5ই হবে। ঠিক আছে, তাহলে তুমি বলো এই 10% থেকে 5কে বিয়োগ করে 5 পাচ্ছি। ঠিক আছে, তো এক্সের ভ্যালু কত হবে, যার থেকে 10কে বিয়োগ করে 5 আসবে, ডেফিনেটলি 15% আসবে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, 15% তোমাদের এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, একটা জিনিস একটু আমি বলি, এটা অ্যালিগেশন মেথড। ঠিক আছে, অ্যালিগেশন মেথডে সবসময় মনে রাখবে এই মাঝখানেরটা, আর এখানে একটা, আর এখানে একটা, এটা ধরো 1 নম্বর কোয়ান্টিটি, এটা ধরো 2 নম্বর কোয়ান্টিটি, এটা ধরো 3 নম্বর কোয়ান্টিটি। মনে রাখবে মাঝখানেরটা মানে 3 নম্বর কোয়ান্টিটিটা যদি ওপরের একটা বাক্স থেকে ছোট হয়, তাহলে আরেকটা বাক্স থেকে বড় হতে হবে। তুমি দেখতে পাচ্ছ 5-এর থেকে 10 বড়, তার মানে ডেফিনেটলি এক্স 10-এর থেকে বড় হবে। ঠিক আছে, অর্থাৎ মাঝেরটাই দুটোর মাঝখানে অবস্থান করে, 5%, 10% এক্স। 5কে পেরিয়ে 10-এ গেলে, 10-এ গিয়ে তারপর এক্সে গেলো। ঠিক আছে, অর্থাৎ এক্স ডেফিনেটলি 10-এর থেকে বড় হবে, কিন্তু 5 ডেফিনেটলি 10-এর থেকে ছোটো হবে। ওই জন্য আমরা এখানে বড় ভ্যালু ইউজ করলাম। ঠিক আছে, কারণ 10 থেকে 5 বিয়োগ করলে তো 5 আসে, কিন্তু আমরা এক্সের ভ্যালু 5 কেন দিলাম না, কারণ এক্স ডেফিনেটলি 10-এর থেকে বড় হবে। 10-এর থেকে বড় এমন কোন ভ্যালু আছে যার থেকে 10কে বিয়োগ দিলে 5 আসে, সেটা হচ্ছে তোমাদের 15%। অ্যান্সার এখানে কী হবে তোমাদের, 15% অ্যান্সার হবে। ঠিক আছে, নিচে যেটা করলাম, এই যে নিচে যে অনুপাতটা করেছি, এটা হচ্ছে দ্রব্যের অনুপাত আসে, আর ওপরে হচ্ছে দামের পার্সেন্টেজ আসে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, বলছে একজন বই বিক্রেতা মুদ্রিত মূল্যে 10% ছাড়ের অনুমতি দিয়েছিল। দেখো মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, অর্থাৎ বইয়ের ওপর যে মুদ্রিত মূল্য লেখা থাকে, লিস্টেড প্রাইস, ঠিক আছে, সেটা কত, 100 টাকা। লিস্টেড প্রাইস সেটা কত ছিল তোমাদের, 100 টাকা ছিল। এবার বলছে যে তিনি ছাড় তো দিচ্ছেন 10%, অর্থাৎ তিনি 90 টাকায় বিক্রি করছেন। তিনি প্রকাশকের কাছ থেকে 30% কমিশন পান, মানে প্রকাশকের কাছ থেকে যখন উনি বইটা কিনতে গেছিলেন তখনও তার উপরে 100 টাকায় লেখা ছিল। তাহলে তিনি 30% যদি কমিশন পান, তাহলে তিনি কত টাকায় বইটা কিনছেন, 70 টাকায় বইটা কিনছেন। তাহলে তুমি বলো 70 টাকায় কিনে একটা বই তিনি 90 টাকায় বিক্রি করছেন,
লাভ কত হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে। 20 টাকা লাভ যদি হয় 70 টাকায়, তাহলে 100তে তার কত লাভ হবে? কারণ পার্সেন্টেজ বার করতে বলেছে। ক্লিয়ারলি দেখছি এই শূন্য কেটে যাচ্ছে। 200/7, 100/7 করলে 14 হয়, 200/7 করলে 28 হয়, তো 28, জাস্ট মিনিট, 28, ঠিক আছে, 28 পূর্ণ, ঠিক আছে, 7/4, হ্যাঁ, 28 পূর্ণ 4-এর 7%, এই তোমাদের উত্তর হবে। ঠিক আছে, 28 পূর্ণ 4-এর 7%। ওকে, ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো। আবার বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হয়, কারণ এই অঙ্কটা বুঝতে খুব অসুবিধা হয়। ধরে নিচ্ছি আমরা যে মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা, একে লিস্টেড প্রাইস বলা হয়। বইয়ের ওপরে যে দামটা লেখা থাকে, তাহলে যখন প্রকাশকের কাছেও গেছিলো তখনও 100 টাকাই লেখা ছিল। তো প্রকাশকের কাছ থেকে ও 30% কমিশন পেয়েছে। কমিশন মানে কি? ছাড়। কমিশনকেও ছাড়ই বলা হয়। ঠিক আছে, তার মানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 70 টাকায় বইটা কিনেছে, আর ও যখন নিজে বইটা বিক্রি করছে তখন ও 10% ছাড় দিচ্ছে, মানে ও 90 টাকায় বইটা বিক্রি করছে। তাই নিজে 70 টাকায় কিনে বইটাকে কত টাকায় বিক্রি করছে? 90 টাকায় বিক্রি করছে। লাভ কত হচ্ছে? 20 টাকা। তো 20 টাকা লাভ যদি 70 টাকা হয়, 100 কত লাভ হবে? তো বেরিয়ে যাবে। চলো পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের 5% ছাড় একটি দ্রব্য বিক্রি করে। এটা চিহ্নিত মূল্যের ওপরই 5% ছাড় দিচ্ছে। ঠিক আছে, যদি ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 12% বেশি হয়, এবার নিবন্ধটি যদি 532 টাকায় বিক্রি করা হয়, তাহলে কেনা দাম কত ছিল? দেখো, এই হচ্ছে আমার 100 টাকা, এই হচ্ছে আমার 100 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো ধার্য মূল্য কত হয়েছে? দেখো, আরেকটা জিনিস তোমাদের বলি, যে এইটাকে ধরে নাও সিপি, এটাকে সিপি ধরে নাও, আর ধার্য মূল্য কত ঠিক করে রাখা হয়েছে? এর ওপরে 12 বাড়িয়ে ঠিক করা হয়েছে, অর্থাৎ 12% বাড়িয়ে ঠিক করা হয়েছে। ডেফিনেটলি 112 টাকা হবে। আর কি করছেন উনি? ছাড় দিচ্ছেন। চিহ্নিত মূল্য এটা হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমার ধার্য মূল্য। এটা হচ্ছে আমার কি? ধার্য মূল্য। ঠিক আছে, তো ধার্য মূল্য উনি কী করছেন? উনি ছাড় দিচ্ছেন। তো 112 টাকার ওপরে 5% ছাড় দিচ্ছে। 5% ছাড় দেওয়া মানে কি? 95% রাখলে উনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওনার 532 টাকা হচ্ছে। ঠিক আছে, চিহ্নিত মূল্য মানেই ধার্য মূল্য, আর ধার্য মূল্যের ওপরই ছাড় হয়, এটা মনে রাখবো সর্বদা। ধার্য মূল্যের ওপরই কিন্তু ছাড় হয়। ঠিক আছে, তো এখানে যদি ক্যালকুলেট করো, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, এটা তো তোমাদের 19 দিয়ে ফার্স্ট যাচ্ছে, এটা তো তোমাদের 20 হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ 20 দিয়ে এটাকে মানে 2 দিয়ে আমি কাটছি, এটা হচ্ছে 2 মানে 10, আর এখানে তোমাদের হচ্ছে 56, রাইট? 56 দিয়ে এটাকে যদি কাটো, এটা দেখতে পাবে 9.5 আসছে। ঠিক আছে, তো 19 দিয়ে এটাকে গেলে কি হয় তোমরা জানো যে 0.5 আসছে, রাইট? 0.5, 19.5। ওকে, তো হ্যাঁ, তো 1 ইউনিটের ভ্যালু কত আসছে আমার এখানে? 5, তাই না? 10 যদি ওপরে চলে যায় 0.5, তো 5 আসছে। তাহলে 100%-এর ভ্যালু আমার কি আসবে? 500 আসবে। এটাই আমার উত্তর হবে। কোথায় গেল? ইয়েস, এই আমার কারেক্ট আনসার। বুঝলে কিনা বলো? ধার্য মূল্যের ওপরই আমার কি হচ্ছে? ছাড় হয়। তো ধার্য মূল্যের ওপরই আমি ছাড় দিলাম, জাস্ট কাটাকুটিটা ছিল, করলে তোমার উত্তর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন। একজন দোকানদার কোনো সামগ্রীর দাম 40% বৃদ্ধি করে, অর্থাৎ ছিল 100, তাকে বৃদ্ধি করে 40%, তার মানে কত হয়ে যায়? ডেফিনেটলি 140 হয়ে যায়। 40% কথার মানে কি? 100-র ওপরেই 40 বাড়ানো, তাহলে 100-র ওপর 40 বাড়ালে কত হয়ে যাবে? 140 হয়ে যাবে। এবং বলছে তারপর চিহ্নিত দাম, তার মানে চিহ্নিত দাম এখন কোনটা? এইটা হচ্ছে তোমাদের চিহ্নিত দাম বা মার্কড প্রাইস বা লিস্টেড প্রাইস। বলছে এই চিহ্নিত দামের ওপরে 25% ছাড় দিচ্ছে। এখন 25% মানে কি? যদি এভাবেও করো তাও হতে পারে, বা 25% ছাড় দিলে রাখবে কত টাকা? 75% রাখবে, এভাবেও করতে পারো। তার মানে 140-এর 75% থেকে যাচ্ছে, কারণ 40% ছাড় দিচ্ছে মানে ছেড়ে দিচ্ছে, তাহলে থাকছে কত? 75%। করলে কি হচ্ছে? বিক্রয় মূল্য যেটা দাঁড়াচ্ছে, মনে রাখবে ধার্য মূল্য মানে এলপি লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস যাকে বলা হয়, তার উপরে ছাড় দিলে যেটা দাঁড়ায় সেটাই তোমাদের কী হবে? বিক্রয় মূল্য হয়। ঠিক আছে, তো 2100 টাকা। ক্লিয়ার? এখান থেকে দেখো ক্লিয়ারলি তুমি এই শূন্য কাটলো, 14 দিয়ে 21 যেটা তো কাটছে, এটা হচ্ছে 300, এটা হয়ে যাচ্ছে আমাদের 200, তো এটা কাটছে তোমাদের 150 এসে দাঁড়াচ্ছে। 75 আর 150 25 দিয়ে কাটে, 25 3, এটা তোমাদের হচ্ছে 25 6, 3 দিয়ে এটাকে কাটলে হয় তোমাদের 2। ওকে 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 ওকে, তো কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? দেখো 20, কারণ এই 10 এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, এই 2 অ্যাকচুয়ালি এদিকে আছে,
ঠিক আছে। এই 2 কাটতে কাটতে আমি এদিকে এনেছি বটে। আচ্ছা চলো, যাদের অসুবিধা হচ্ছে একটু করে দিই। এই 2 অ্যাকচুয়ালি আছে এইদিকে, ঠিক আছে। এই 20 মানে এই 10 ওপরে গিয়ে 20 হয়ে যাবে, তাহলে 1%-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 2000 টাকা। তোমাদের বলেছে যে এটির কেনা দাম কী ছিল? এই যে 100 টাকাকে আমরা সিপি ধরেছিলাম, তাহলে 100 ভ্যালু কত হলো? 2000 টাকা। এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের উত্তর হবে। ক্লিয়ার হলো? দেখো ইজি অঙ্ক ছিল, কিছুই টাফ কিছু নয়। দেখো ইজি অঙ্কগুলো ইজি ওয়েতেই করবে, ঠিক আছে। বেশি রেশিও মেথড, বেশি অন্য মেথড ইউজ করতে যাবে না, তাতে কি অসুবিধা হয়। দেখো কত সুইফট ক্যালকুলেশনে হয়ে গেল, ঠিক আছে। চল নেক্সট পরেরটাতে। পরের অঙ্কটা, লোকসান 20% হলে, ঠিক আছে, দামের ভগ্নাংশ বিক্রয় মূল্যকে গুণিত করতে হবে কত দিয়ে আছে। এটার মানে কি দাঁড়াচ্ছে বলে দিই। একটু তোমাদের বাংলাটা একটু গন্ডগোল হয়েছে, যেহেতু একদম স্ক্রিনশট দিয়ে রাখা ওখান থেকে, সো একটু জাস্ট গন্ডগোল আছে, ঠিক আছে। লোকসান 20% হলে দামের সিপি পেতে ভগ্নাংশ বিক্রয় মূল্যকে কত দিয়ে গুণিত করতে হবে। এটা মানে হচ্ছে, ধরো লোকসান 20% হচ্ছে, তার মানে কি 20% বলতে কী বোঝায়? 20% বলতে কী বোঝায়? 20% বলতে বোঝায় 1/5, ঠিক আছে। তার মানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 5 হচ্ছে আমার সিপি আর 1 হচ্ছে তার উপর লোকসান, তাই না? 1 হচ্ছে তার উপর লোকসান মানে লস। তাহলে সিপি আমার 5, লস যদি আমার 1 হয়, তাহলে আমার এসপি কত হবে? এসপি হয়ে যাবে আমার 4। তোমাকে বলছে যে সিপি পাওয়ার জন্য, মানে এই 5 পাওয়ার জন্য ভগ্নাংশ বিক্রয় মূল্য, মানে এইটার কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি, মানে এই 4কে অ্যাকচুয়ালি এখান থেকে তোমার 4 পাচ্ছি, 4কে কত দিয়ে গুণ করলে 5 পাওয়া যাবে, এটা তোমাদের বলেছে। কী বলেছে? 4কে কত দিয়ে গুণ করলে 5 পাওয়া যাবে। তো 4কে এক্স দিয়ে গুণ করলে 5 পাওয়া যায়, ডেফিনেটলি এক্সের ভ্যালু কী হবে? 5/4, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। তো সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। তোমরা অঙ্কটাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো এবার বাংলাটা কী হয়েছে। 20% মানে হচ্ছে 1/5, সিপি মানে হচ্ছে 5, তো 1 হচ্ছে লস, তার উপর লস বলেছে, তো এই যে লোকসান বলেছে এটা আমরা লস ধরছি, যদি লাভ বলতো 1টাকে লাভ ধরতাম, ঠিক আছে। তো সিপি হচ্ছে 5, তারপর 1 টাকা লস হয়েছে, তার মানে এসপি কত হবে? 4 টাকা হবে। 5 টাকায় কিনে তুমি 4 টাকায় বিক্রি করলে তবেই তো তোমার লোকসান হচ্ছে 1 টাকা, ঠিক আছে। কত লোকসান হচ্ছে দেখতে পাচ্ছ? 1 টাকা লোকসান হচ্ছে। তো 4 থেকে 5-এ যাওয়ার জন্য 4কে আমি কত দিয়ে গুণ করবো? তো ধরে নিচ্ছি আমি এক্স দিয়ে গুণ করবো, তো 4x = 5, x = 5/4, ঠিক আছে। এটাকে মুখোমুখি করা যায়, জাস্ট করে দেখালাম। চলো নেক্সট পরেরটাতে কী বলছে দেখো। রমেশ 30% লোকসান দিয়ে একটি বই বিক্রি করে, অর্থাৎ সে বইটা 100 টাকায় কিনেছিল, সে বিক্রি করছে কত টাকায়? 70 টাকায়। ওই জন্য তার লোকসান হচ্ছে 30%, মানে 30 টাকা লোকসান করছে। যদি সে আরও 140 টাকায় বিক্রি করতো তাহলে তার 40% লোকসান হতো, মানে তখন সে 100 টাকায় কিনেছিল কিন্তু তখন তার লোকসান হচ্ছে। এখানে তোমাদের বলেছে, আচ্ছা প্রথমটায় তোমাদের লোকসান, পরেরটা তোমাদের লাভ বলেছে। তো এখানে লোকসান হচ্ছে, এখানে কী হতো? তার 40% মুনাফা হতো, মানে 40 টাকা তার লাভ হতো, মানে তখন হয়ে যেত 140, ঠিক আছে। আগে বিক্রয় মূল্য ছিল এই, এখন বিক্রয় মূল্য হয়েছে এই, দুটোর মধ্যে তুমি পার্থক্য কত পাচ্ছ? 70। এই 70 ইউনিটের ভ্যালু এখানে টাকায় বলছে তোমাদের 140 টাকা, কারণ আগের বারের তুলনায় বইটাকে আরও 140 টাকা বেশিতে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। যদি এটিকে আরও 140 টাকায় বিক্রি করা হতো, মানে আরও 140 মানে কি আরও 140 বেশি, ঠিক আছে। আরও শব্দ দিয়েই বোঝা যাচ্ছে বেশি, কারণ আগে 70 ছিল, এখন 140 হয়েছে। আমাদের যা ভ্যালু ধরেছি তাতে 70 বাড়ছে আর রিয়েলে বেড়েছে 140, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 হবে, ঠিক আছে। তোমাদের বলেছে বইয়ের কেনা দাম কত, কত ধরেছি আমরা? 100, তো 100 ইউনিটের ভ্যালু আমাদের কত হবে? 200 টাকা। অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে আমাদের সিপি, এই হচ্ছে আমাদের এসপি। প্রথমবারে লোকসান হয়েছে 30%, তো 30 কমিয়ে দিয়েছি, 70 হয়ে গেছে। পরের বার বলছে মুনাফা হয়েছে 40%, তো 140 বাড়িয়ে দিয়েছি, তো 140 হয়ে গেছে। এবার বলছে এই সিপির সঙ্গে এই সিপির পার্থক্য কত? অঙ্কে বলেছে 140, আমাদের বলেছে 70। 70-এর ভ্যালু 140 হলে 1-এর ভ্যালু 2, 100-এর ভ্যালু 200। চলো পরেরটাতে। এগুলো সব এনটিপিসির প্রশ্ন, এনটিপিসি 2016 প্রশ্ন এগুলো। পরেরটা দেখো, খুবই ভালো প্রশ্ন। একজন দোকানদার প্রতি ডজনে 20 টাকা হারে, তার মানে 12টা ডিমের দাম 20 টাকা, আর সে কটা ডিম কিনেছে? 510টা ডিম কিনেছে। তাহলে একটা ডিমের দাম কত হবে? 20/12, ঠিক আছে। 510টা ডিমের দাম কত হবে? ঠিক আছে 510, এই তোমাদের হবে। এখান থেকে তুমি ক্যালকুলেট করলে কী পেয়ে যাবে দেখো, এটা তোমাদের কাটছে, তোমাদের 2 দিয়ে কাটো, ঠিক আছে। 2 দিয়ে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে কাটো। 4 3 12, 4 5 20, এটাকে কাটো, দেখতে পাচ্ছ 3 17 51। তো কত হচ্ছে দেখো? 0, 7 5 35, 5, এত হলো 1, আর 800
মানে 17 × 5 মানে 85, মানে 850 টাকা। তাহলে 850 টাকা দেখতে পাচ্ছ যে তার 510টা ডিমের দাম। এটা হচ্ছে তার সিপি। সে কিনেছে 510টা ডিম কত টাকায়? 850 টাকায়। এটা হচ্ছে তার কি সিপি। এবার কি বলছে দেখো, সিপি মানে কি? ক্রয় মূল্য, সরি। তো পথে 30টা ডিম ভেঙে গেছে, তাহলে 510টা ডিম ছিল, 30টা ডিম ভেঙে গেল, তাহলে থাকলো কত এখন? 480টা ডিম। তাহলে 480টা ডিম তাকে এমনভাবে বিক্রি করতে হবে যাতে তার 20% আয় থাকে। তাহলে 850-এর ওপরে 20% আয় রাখতে চাইছে, মানে 120/100 বিক্রি করছে সে। কত হচ্ছে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটছে, 5 বারং 60 শূন্য, এটা হলো 6, 8 বারং 96, আর 6 হচ্ছে 102। ঠিক আছে, তো এই অর্থাৎ 480টা ডিমের দাম তার 1020 টাকা। তাহলে একটা ডিমের দাম কত হবে? 1020/480। আর তোমাকে বলছে যে বাকি ডিমগুলো কী হারে সে বিক্রি করেছিল, হার জিজ্ঞেস করেছে, মানে প্রতি ডজনে কত। দেখো উত্তরগুলো সব ডজনে দেওয়া আছে, মানে 12টা ডিমের দাম তোমাকে বার করতে বলছে, তো ইন্টু 12 করে দাও। তো প্রথমে দেখো এই শূন্য কাটছে, এটা দিয়ে এটাকে কাটলে হয় 4, তো 4 দুগুণ 8, 22, 4 5, তো এইটা অ্যান্সার হয়েছে। ঠিক আছে, দেখো অ্যান্সার বেরিয়ে গেল 25.5 পয়সা, মানে এত টাকা। ঠিক আছে, 25 টাকা 50 পয়সা, এই তোমাদের অ্যান্সার হবে। ইজি অঙ্ক ছিল। চল পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। এ বিকে একটি ঘড়ি বিক্রি করে। আচ্ছা, এ বাবু, বি বাবু, এ বিকে একটা ঘড়ি বিক্রি করছে এবং 12% লোকসান করছে। মানে ধরে দিচ্ছি এ ঘড়িটা 100 টাকায় কিনেছিল, ঠিক আছে, এবং তার উপর সে কী করছে? 12% লোকসান করছে, লোকসান হচ্ছে তার। তাহলে ঘড়িটা সে বিকে কত টাকায় বিক্রি করবে? নির্ঘাত 88 টাকায় বিক্রি করবে। 100-র ওপর 12 টাকা কমিয়ে দিলে 88 তো হয়। 100 টাকায় কিনে যদি সে 88 টাকায় বিক্রি করে বিকে, তাহলে তার লোকসানই তো হচ্ছে 12 টাকা। ঠিক আছে, এবার দেখো গল্পে টুইস্ট আসছে, সি আসছে গল্পে, বলছে বি সি এর কাছে ঘড়ি বিক্রি করছে 12.5% লাভে। আচ্ছা, বি বোকা নয় এর মতো, বি কী করছে? 12.5% লাভে ঘড়িটা বিক্রি করছে। ঠিক আছে, তো ক্লিয়ারলি একটা জিনিস দেখো, তুমি এই 88 টাকার ওপরে 12.5% লাভ রাখছো, হ্যাঁ, রেখে তুমি কী করছো? বিক্রি করছো সিকে। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা বলো, সি এর ক্রয় মূল্য কত হবে? 99 টাকা হবে। কীভাবে হলো? 88 টাকার 12.5% কত হয়? 11 টাকা। কীভাবে বের করলাম? 88 টাকার 1/8, কারণ 88 টাকা 12.5% মানে হচ্ছে 12.5 মানে কি 1/8, মানে কত হচ্ছে? 11 টাকা। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তুমি এখানে 80-এর সাথে 11 যোগ করছো, তবেই তো লাভ হচ্ছে। 88 টাকায় কিনে সে যদি 99 টাকায় বিক্রি করে, তবে তো 11 টাকায় তার লাভ হয়। ঠিক আছে, আর 11 টাকার ভ্যালু এখানে 88 12.5%। তার মানে তুমি দেখতে পাচ্ছ সি 99 টাকায় ঘড়িটা কিনেছে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবার বলছে যে যদি এ সি যে দামটি কিনেছিল, মানে সি যে দাম দিয়ে ঘড়িটা কিনেছে, ঠিক আছে, যদি এ সেম দাম দিয়ে বিকে ঘড়িটা বিক্রি করে, দেখো বলা আছে, তাহলে এর ক্ষতি বা লাভ কত? মানে এ 99 টাকায় ঘড়িটা বিক্রি করেছিল, এটাই বলা আছে। তাহলে 100 টাকায় কিনে যদি 99 টাকায় বিক্রি করে, তার মানে 1 টাকা কী হচ্ছে? তার লাভ হচ্ছে, মানে লোকসান হচ্ছে, কারণ 100 টাকায় কিনছে, কিনে সে 99 টাকায় বিক্রি করছে। লোকসান কত হচ্ছে? 1। এটাকে আমরা পার্সেন্টেজ বলতে পারি, কারণ 100 টাকাতেই লোকসান হচ্ছে, তো 1% ক্ষতি। এটাই তোমার অ্যান্সার হবে। পরেরটা চলো। পরেরটা দেখো, একজন ব্যক্তি 3টে টাইপ 1 কেক এবং 6টা প্রকার টাইপ 2 কেক কেনে। অর্থাৎ টাইপ 1 কেক সে কটা কিনছে? 3টে, আর টাইপ 2 কেক সে কটা কিনছে? 6টা, এবং সে টোটাল কত টাকা দিচ্ছে? তার জন্য 900 টাকা দিচ্ছে। ওকে, তো টোটাল সিপি তার কী হচ্ছে? 900 টাকা। এবার কী হচ্ছে দেখো, তিনি টাইপ 1 কেক 15% লাভে বিক্রি করছেন, এটা সে 15% লাভে বিক্রি করছেন, এবং টাইপ 2 কেক তিনি 10% লোকসানে বিক্রি করছেন, মানে একটা লাভ একটা লোকসান, লাভটা প্লাসে লোকসানটা মাইনাসে দিলাম, এবং এর ফলে তার সামগ্রিক লাভ কত হচ্ছে? 30। এটার মানে কি? এটার মানে হচ্ছে 30 টাকা লাভ হয় 90 টাকায়, ওভারঅল তার 90 টাকা, আর লাভ তার ওভারঅল 30 টাকা। তাহলে 100-এ তার কত লাভ হবে? 100 কেন বার করছি? কারণ দেখতে পাচ্ছি এই 15ও আমার পার্সেন্টেজে আছে, এই 10টা আমার পার্সেন্টেজে আছে। তার মানে আমাকে এখানে যদি অ্যালিগেশন ইউজ করতে হয়, তার মানে তৃতীয় ভ্যালুটা আমার পার্সেন্টেজে দরকার, কারণ আমরা জানি অ্যালিগেশনে সেম টাইপ ভ্যালু ইউজ হয়। এখান থেকে আমরা কত পাচ্ছি? 10/3, তাই না? 0 কেটে গেল, 30-এর 9 মানে 10/3, 10/3। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করতে পারো, এখানে এই ভগ্নাংশটাকে তুলে দিতে পারো। নর্মাল করলেও একই হবে, তবে ভগ্নাংশটাকে তুলে দিতে আমার সুবিধা হবে। মানে কী করো, এখানে তুমি 3 দিয়ে গুণ করো,
তাহলে ওভার এই তিন কেটে গেল, মানে ভগ্নাংশ এখানে থাকছে না। এবার এখানে 3 দিয়ে গুণ করো, মানে এখানেও তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এখানেও তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ব্যাপারটা এরকমই হয়। তাহলে এখন এখানে কী হচ্ছে দেখো, এই 15 হয়ে যাচ্ছে 45, এই -10 হয়ে যাচ্ছে -30, আর এই মাঝখানেরটা হয়ে যাচ্ছে কত দেখতে পাচ্ছ, মাঝখানেরটা আমি টিক দিচ্ছি না, 10। এবার অ্যালিগেশন ইউজ করো, এটা বিয়োগ করো, কত হচ্ছে দেখো 35, আর এটা বিয়োগ করা পয়েন্ট অফ ভিউটা আমি এখানে বিয়োগ বলেছি, খবরদার জন্য -30 থেকে 10 বিয়োগ করে 20 লিখো না, মানে -20 লিখো না। 10 -20, তাহলে 10 -20 করলে কত হয় 40 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30, এদের তুমি যদি অনুপাত নাও কত পাচ্ছ 7, তাই না, 5 দিয়ে কাটছে 8:7। এর আমি তোমাদের কী বলেছিলাম, এখানে দেখো তোমাদের দামের তোমরা অ্যালিগেশন ইউজ করছো, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে দ্রব্যের পরিমাণের অনুপাত আসবে, অর্থাৎ টোটাল তুমি টাইপ 2 মানে টাইপ 1 কেক কিনেছো 8টা, মানে আমাদের অনুপাত অনুযায়ী, আর টাইপ 2 কেক কিনেছো কটা 7টা, তাই টোটাল তুমি কটা কেক কিনেছো 15টা, ঠিক আছে। আর এই 15টার দাম এখানে কত বলছে 900 টাকা, কারণ টোটাল তো 900 টাকা দিয়েছো। দেখো ক্লিয়ার হচ্ছে, আশা করি বুঝতে পারছো। তার মানে এই 15টার দাম হচ্ছে তোমার 900 টাকা, তাহলে একটার দাম কত হবে 60 টাকা, আর এই 8টার দাম কত হবে 8 6 480 টাকা, ঠিক আছে। 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 480। এখন এই তুমি তো আদপে 8 ইউনিট কেনোনি, তুমি তো কিনেছো 3 ইউনিট, 3টে, তার মানে 8 ইউনিটের ভ্যালু যা 3 ইউনিটের দামও তাই হবে, কারণ আমি তো অ্যাকচুয়ালি টাইপ 1 কেক কটা কিনেছি, টাইপ 1 এটা টাইপ 2, টাইপ 1 কেক 3টে আর টাইপ 2 কেক 6টা কিনেছি, আমাদের অনুপাত হচ্ছে 8 আর 7 এসছে, তাহলে 8 ইউনিটের দাম 480, মানে 3 ইউনিটের দামও 480, ঠিক আছে। তোমাকে বলেছে কেকের মূল্য কত টাকায়, মানে এখানে অ্যাকচুয়ালি একটা কেকের মূল্য বার করতে বলেছে, মনে রাখবে যখন মূল্য বার করতে বলে তখন হারে বার করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে 8টা কেকের দাম যদি 480 টাকা হয়, তার মানে অ্যাকচুয়ালি 3টে কেকের দাম, ঠিক আছে। 8টা কেকের এখানে 8 ইউনিটের ভ্যালু মানে অ্যাকচুয়ালি 3 ইউনিটের ভ্যালু, পয়েন্ট টু বি নোটেড। এই 3 মানে এখানে 8, 6 মানে এখানে 7, তাহলে 8 ইউনিটের ভ্যালু যদি 480 হয়, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, মানে 8 ইউনিট মানে এখানে 3 ইউনিটের ভ্যালু, তো 3টে কেকের দাম যদি 480 হয়, তাহলে একটা কেকের দাম কত হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 160 টাকা, ঠিক আছে। তো আমাদের একটা বেরিয়ে গেছে 160, অপরটা 70ই বেরোবে, চলো করে নেওয়া যাক। দেখো ওপরে করছি, ঠিক আছে, ওপরের দিকে করছি। 15টার দাম 900, একটার দাম 600, তাহলে 7টার দাম কত হবে, যে 7 ইউনিটের ভ্যালু কী হবে 6 7 42, 7 ইউনিটের ভ্যালু কী হবে 6 7 42, মানে এই 6টা কেকের দাম 420 টাকা, ঠিক আছে। তাহলে 6টা কেকের দাম যদি 420 টাকা হয়, তাহলে একটা কেকের দাম কত হবে 70 টাকা, ঠিক আছে। অর্থাৎ দেখো 70 এসে গেল, ক্লিয়ারলি বুঝতে পারলে। এখানে এই 8 আর 7 বেরিয়েছে, এটা অনুপাতে বেরিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো 3 আর তোমাদের 6, তার মানে এই 6-এর ভ্যালু হচ্ছে 7 আর 3-এর ভ্যালু হচ্ছে 8। যখনই 8 ইউনিটের দাম বার করবো, মানে অ্যাকচুয়ালি 3 ইউনিটের দাম বেরোবে, ঠিক আছে। এই 8 ইউনিট মানে 3 ইউনিট, আর এখানে 7 ইউনিট মানে 6 ইউনিট, ঠিক আছে। তো এই তোমাদের উত্তর বেরোবে, উত্তর কত হবে তোমাদের 160 আর 70 বেরোবে। চলো নেক্সট পয়েন্টে যাবো আমরা। বলেছে একটা সমবাহু ত্রিভুজ আছে যার বাহু হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে তার পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ মানে কি সার্কাম সার্কেল, ঠিক আছে, সার্কাম রেডিয়াস অ্যাকচুয়ালি, কারণ ব্যাসার্ধ বলেছে, সার্কাম সার্কেলের যে রেডিয়াস মানে সার্কাম রেডিয়াস তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। সার্কাম রেডিয়াস কী হয়, বাহু বাই √3 হয়, ঠিক আছে। এখন বাহু কত আমাদের 12 বাই তোমাদের √3, করণীয়সন করতে হবে 12 বাই √3 ইন্টু √3 ইন্টু √3, এই অর্থাৎ নিচে যেটা রুটের মধ্যে থাকে তাকে দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, তাহলে কত হচ্ছে দেখো 4√3, এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। কোথায় আছে, এই যে বি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। একটা সমবাহু ত্রিভুজ আছে, তার চারপাশে যে বৃত্ত আঁকা সেটাকে আমরা কী বলি, সার্কাম রেডিয়াস বলি, তার রেডিয়াস বার করতে বলেছে, কত হবে তোমাদের বাহু বাই √3, এটা তোমাদের অ্যান্সার হয়, ঠিক আছে। রেডিয়াস কত হবে বাহু বাই √3, অর্থাৎ 4√3 সেন্টিমিটার তোমাদের এখানে উত্তর হবে। আচ্ছা পরেরটা চলো, বলছে যে একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যাগত মান সমান। এখন পরিধি কত হয় আমরা জানি 2πr হয়, আর ক্ষেত্রফল তোমাদের কত হয় πr² হয়। এই দুটো সংখ্যাগত মান সমান, মানে এই দুটো সমান হয়ে যাবে। এখান থেকে পাই কেটে গেল, এই আর দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে আরই হচ্ছে, তো 2 হচ্ছে আর এর ভ্যালু। তোমাকে বলেছে ব্যাস কত, ব্যাস কী হয় 2r হয়, অর্থাৎ আর এর দ্বিগুণ হয়, মানে এখানে 4 হয়ে যাবে, 4 এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। এগুলো বিগত বছর এনটিপিসি 2016 প্রশ্ন, অ্যাকচুয়ালি একটু ইজি ছিল, এই শিফট একটু ইজি ছিল, বাট দেখো ইজি হলেও অনেকে কিন্তু ক্যালকুলেশনের প্রবলেম হয়। চলো পরেরটাতে, পরের অঙ্কটা কী বলেছে দেখো, একটি ব্যাংক প্রতি অর্ধবার্ষিক সুদ দেয় এবং চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্ধ বছরে মানে অর্ধবার্ষিক সুদ দেয়, কত তার পরিমাণ 10%, ঠিক আছে। একজন গ্রাহক এক বছরের 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে তুমি দেখতে পাচ্ছ 1 জুলাই পর্যন্ত, এরকম একটা অঙ্ক তোমাদের আগেরবারেও আমি রেখেছিলাম,
যেহেতু এ শিফটে পড়েছে ওই জন্য তোমাদের রাখছি, ঠিক আছে। 1 jan থেকে 1 জানুয়ারি কমাস হয় 6 মাস, ঠিক আছে। অর্ধবার্ষিক 6 মাস মানে অর্ধবার্ষিক, তার মানে সে কত টাকা রাখছে? 4800 টাকা। অর্থাৎ এই 6 মাসে তার একটা সুদ চাপবে 10% হারে, কত হবে দেখো? 480 টাকা। এটা তার একটা সুদ চাপলো। তাহলে সুদ চাপার ফলে, অর্থাৎ 1 জুলাই তার এই সুদটা চাপলো, সুদ চাপার ফলে তার টাকাটা কত হয়ে গেল? সে রেখেছিল এত টাকা, তার উপর সুদ চাপছে 480 টাকা, তার টাকাটা কত হয়ে গেল? 5280 টাকা হয়ে গেল, ঠিক আছে। এটা কখন হয়েছে? 1 জুলাই হয়েছে। 1 জুলাই দুটো হয়েছে, এক 1 জুলাই যে 480 টাকা সে পেয়েছে, 2 1 জুলাই সে আবার 4800 টাকা রেখেছে এবং এই 480 ওর সঙ্গে যোগ হয়েছে, অর্থাৎ টোটাল টাকাটা হয়ে গেছে 5280 টাকা। তো 1 জুলাই দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবার কী হয়েছে? বছরের শেষে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত সে রেখেছে, আবার 1 জুলাই থেকে সে ডিসেম্বর পর্যন্ত রাখবে। আশা করি বুঝতে পারছো, পুরোটা রাখবে, ঠিক আছে। তাহলে আবার পরের 6 মাস, এটা হচ্ছে ফার্স্ট 6 মাস, পরের 6 মাসে কী হবে? আবার তার সুদ চাপবে। তো 5280 টাকা, এখন তার মূলধন কত? 5280, অর্থাৎ 5280। তারপর আবার 10% হারে সুদ চাপবে, টাকাটা কত হয়ে যাবে? দেখতে পাচ্ছ 528 টাকা। তোমাদের বলেছে যে সুদের পথে তার যা আয় হয়েছে, দেখো তার সুদের পথে লাস্টে এই আয় হয়েছে, আর তার আগে তার 480 টাকা সুদ হয়েছিল। টোটাল কত দেখতে পাচ্ছ? 8, 8 আর 2 10 শূন্য, 5 আর 4 9 আর 1 10, অর্থাৎ 1008 টাকা তার কী হয়েছে? সুদের পথে তার পকেটে ঢুকেছে, ঠিক আছে। এটাই তার লাভ, এইটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এ ধরনের অঙ্ক একটু করে যাও, কারণ পড়ছে, বিগত বছরেও পড়েছে, এবছরও তোমাদের গ্রুপ ডিতে এরকম ধরনের অঙ্ক দেখেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে এ অ্যান্ড বি দুজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে একই সময় যাত্রা শুরু করলো, ঠিক আছে। এ যাচ্ছে এদিকে, আর ঠিক আছে, আর বিও যাচ্ছে এদিকে, অর্থাৎ দুজনে একই দিকে যাচ্ছে। আর বলছে যে এই যে ডিস্ট্যান্সটা তারা পেরোচ্ছে, এটা হচ্ছে তোমাদের 75 কিলোমিটার তোমাদের বলে দিয়েছে। এর গতিবেগ হচ্ছে বি অপেক্ষা 50% বেশি, ঠিক আছে। তার মানে এর গতিবেগ যদি 3 হয়, বি এর গতিবেগ 2 হবে। কারণ কি? 50%-এর ভ্যালু কি? হাফ। হাফ মানে কি? বি এর যদি হাফ হয়, এর কী হবে? তার থেকে 1 বেশি হবে। তাহলে বি এর যদি 2 হয়, এর হবে 3, ঠিক আছে। এটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কী হবে? উল্টো হবে, অর্থাৎ 2:3 হবে, ঠিক আছে। টাইম রেশিও কী হবে? 2:3 হবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1, ঠিক আছে। গ্যাপ কত? 1। এই 1 ইউনিটের ভ্যালু দেখো কী বলেছে, এর গতিবেগ বি অপেক্ষা 50% বেশি এবং এ সূচনা বিন্দুতে 12.5 মিনিট নষ্ট করছে। তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে এখানে 12.5। গ্যাপ কত? দুজনের যে টাইম, এটা হচ্ছে স্পিড রেশিও, তাহলে টাইম রেশিও কী হবে? 2:3। গ্যাপ কত? 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 ইউনিটের ভ্যালু 12.5। 12.5 মানে কি? 12.5/60, কারণ এখানে মিনিটে আছে, আমাদের গতিবেগ বার করতে বলছি, ডেফিনেটলি কিলোমিটার পার আওয়ারে বেরোবে। এটাকে আমরা মিনিটটাকে কী করি? আওয়ারে করে নিই। এখানে তাহলে 1 ইউনিটের ভ্যালু কী দাঁড়াচ্ছে? আমি এদিকে লিখছি তোমাদের। এখানে যদি কাটাকুটি করো, এই পয়েন্টটা উঠে গেলে নিচে তোমাদের 600 আসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাই রাখো। তো 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 125/6, ঠিক আছে। এখানে লিখছি 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 125/6। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 125/6, ক্লিয়ার। তাহলে দেখো তুমি তোমাদের কার গতিবেগ বার করতে বলেছে? বি। তাহলে বি এর টাইম বার করো। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু যদি 125/600 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? এর সঙ্গে 3 গুণ করো, কত হচ্ছে তোমাদের? 200 আরও কাটবে, কারণ 25 দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 5×25, এটা হচ্ছে 5×8। তো 3 ইউনিটের ভ্যালু তোমাদের হয়েছে 5/8, ঠিক আছে। 3 ইউনিটের ভ্যালু এটা হয়েছে। এটা কি? এটা হচ্ছে তোমাদের বি এর টাইম। দিস ইজ বিজ টাইম। বি কতটা টাইম নিয়েছে? সেটা হচ্ছে 5/8। এখন আমরা কী জানি? টোটাল ডিস্টেন্স আমাদের 75, তাকে আমরা বি এর টাইম দিয়ে ভাগ করে দিই, আমরা কী পেয়ে যাবো? গতিবেগ পেয়ে যাবো। দেখো 5 15 75, 15 × 8 করলে কত হয়? 120। তার মানে এই অঙ্কের উত্তর কত হবে? 120 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এই অঙ্কের উত্তর কত হবে? 120 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, নেক্সট চলো পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় 80% ছাত্রছাত্রী ইংরাজিতে পাশ করেছে। ওকে, এই হচ্ছে আমাদের ইংরাজির পাসের সার্কেল। এখানে কতজন আছে? 80% আছে। আর বলছে 25% গণিতে এবং 75% ইংরাজি গণিতে উভয় বিষয়ে পাশ করেছে। তো এই সার্কেলটা আমাদের গণিতের সার্কেল, ম্যাথ, এবং 25%, জাস্ট আ মিনিট, এখানে একটা ভ্যালুর গণ্ডগোল হয়েছে, ঠিক আছে। আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা 85% হবে, ঠিক আছে। এরকম ধরনের ছোটো ছোটো ভুল তোমরা ইজিলি ধরতে পারবে যখন তোমরা কী করবে?
প্র্যাকটিস বেশি করবে, ঠিক আছে? এটা কখনোই 25% হতে পারে না। দেখো এবার, তো এটা 85% ধরে দাও, ঠিক আছে? ঠিক করে দিলাম, তোমাদের প্রিন্টিং মিস্টেক ছিল, যাই হোক। তো ইংলিশে হচ্ছে 80%, ম্যাথে পাস করেছে 85%। আর বলছে উভয় বিষয়, মানে এই যে যে পয়েন্টটা দুটো সার্কেলের মধ্যে কমন আছে, এই পার্টটাতে আমার 75% আছে, যারা কি না ম্যাথ অ্যান্ড ইংলিশ বোথ উভয় বিষয়ে পাস করে। তাহলে তুমি বলো এই টোটাল সার্কেলটা হচ্ছে 80, তার মধ্যে এইটুকু হচ্ছে 75, তাহলে এইটুকু কত? 5। 75 আর 5 হলেই তো 80 হয়। আর এদিকে দেখো এই টোটাল সার্কেলটা, এইদিকে সার্কেলটা, এই টোটাল সার্কেলটা তোমার 85, তার মধ্যে এইটুকু হচ্ছে 75, তার মানে এটা কত? এটা হচ্ছে 10। 85 কীভাবে হয়? 75 আর 10 যোগ করলেই তো হয়। তার মানে শুধু ম্যাথ, মানে এখানে ইংলিশ, শুধু ইংলিশ, অনলি ইংলিশে পাস করেছে 5%, অনলি ম্যাথে পাস করেছে তোমার হচ্ছে 10%, আর ম্যাথ আর ইংলিশ মিলিয়ে পাস করেছে 75%। তার মানে টোটাল পাস কত? টোটাল পাস আমরা দেখতে পাচ্ছি 75 তো উভয় বিষয়, ঠিক আছে? ইংলিশে অনলি হচ্ছে 5, অনলি ম্যাথ হচ্ছে তোমার 10, অর্থাৎ দেখতে পাচ্ছ 90। তো তুমি ক্লিয়ারলি দেখো 90% হচ্ছে ওভারঅল পাস, শুধু ম্যাথ, শুধু ইংলিশ এবং ইংলিশ ম্যাথ দুটোতে। এই টোটাল তো পাসের, এরাই তো পাস করেছে, এদের টোটাল ভ্যালু কত? 90%। তার মানে 10% ফেল করেছে, ঠিক আছে? এই 10%-এর ভ্যালু, ঠিক আছে, এই 10%-এর ভ্যালু সংখ্যায় কত বলছে তোমাদের? এখানে আরেকটা মিস্টেক হয়েছে, এটা তোমাদের পার্সেন্টেজে হবে না, ঠিক আছে? তো এই 10%-এর ভ্যালু কত বলেছে? 40 জন, ঠিক আছে? তো 1%-এর ভ্যালু কত? তোমাদের 4। 100%-এর ভ্যালু কত? কারণ তোমাদের লাস্টে জিজ্ঞেস করছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তোমাদের 400, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এই 400টাই তোমাদের এখানে কী হবে? অ্যান্সার হবে। দেখো অঙ্ক হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। দুটো প্রিন্টিং মিস্টেক ছিল, তোমাদের ঠিক করে দিলাম, ওকে? আচ্ছা, আজকে আমাদের অঙ্ক এই পর্যন্তই থাকলো। পরের দিন আমি তোমাদের এরকম বাছাই করা কিছু অঙ্ক সেট আনবো। যদি তোমরা চাও যে চ্যাপ্টার ওয়াইজ করতে, তাহলে তোমাদের মনে রাখতে হবে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের RS আগরওয়ালও করাচ্ছি, এবং আমি তোমাদের আগে আমার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আছে, সেগুলো তোমরা প্লিজ একটু দেখো। তারপর আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করবো একটু পরের দিকে, মিসলিনিয়াস করাচ্ছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়, ঠিক আছে? ওকে, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।